ট্রাম্প কিন্তু যতটুকু না নিজের দিকে তাকাচ্ছে, অনেকে কিন্তু তাকে গালিগালাজ করে সমালোচনা করে, কিন্তু আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের কনটেক্সটে হি ইজ এ গ্রেট ন্যাশনালিস্ট। তা ভারত এর আগে যতই কনটেক্সটে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে সামনে এনেছিল, তাতে ক্ষতিগ্রস্ত ভারত হয়েছে। যে এগুলা একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়। এগুলা কোনো ইতিবাচক রাষ্ট্রীয় রাজনীতিক প্রশাসনিক পুনর্গঠনের দিকে যাচ্ছে না, এবং এইটা মূলত ভূ রাজনৈতিক। বাংলাদেশে পুঁজিপতির কথা বলে, এত লুটেরা পুঁজিপতি। মধ্যপ্রাচ্য থেকে তারা তাহলে দৃষ্টি এখানে দিয়েছে, তার মানে কি আন্তর্জাতিক যে সংঘাতের যে ভরকেন্দ্র তাহলে কি দক্ষিণ এশিয়ায় হচ্ছে? কারণ এখন আমরা দেখে আগে যেই ঘটনাটি ছিল সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত ইউনিয়নে, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, বড় দুটো শক্তির সাথে সংঘাত ছিল, তো দুজনকে কেন্দ্র করে ক্যাম্প গঠিত হয়েছিল, কার পশ্চাতে কী আছে। এখন কিন্তু রাশিয়ার জায়গাটা ধীরে ধীরে চীন কিন্তু দখল করতেছে। কি জন্য? অর্থনৈতিক দিকে যারা পাওয়ারফুল প্রকৃতপক্ষে তারাই কিন্তু যেমন স্টেট পাওয়ারটাকে নিয়ন্ত্রণ করে ন্যাশনাল পলিটিক্সে, অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল পলিটিক্সে ওই রাষ্ট্রটাই বিশেষ করে তখন দায়িত্ব নেয় তার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, পুরোপুরি একটা বলয় সৃষ্টি করা। সেই ক্ষেত্রে আমরা দেখব চায়নার যেহেতু টাকাটা বেড়ে গেছে, যেমন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র হাতে যখন সারপ্লাস ক্যাপিটাল বিশেষ করে ডলার এসে পড়ল, তখনই কিন্তু তারা সারা পৃথিবীর প্রতি তাদের আধিপত্য বিস্তারের চিন্তা ভাবনা করে জাতিসংঘ করলো, এবং সেখানে তার ইকোনমিক সেক্টরে যেমন ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করে ফেললো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি করে ফেললো, এবং আমরা দেখব ইউরোকে রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য তৈরি করলো। সিমিলারলি আমরা দেখব যে চায়না কী করতেছে। চায়নাও কিন্তু সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে নিয়ে তারা কিন্তু ডলারকে প্রতিহত করার জন্য কিন্তু তারা নতুন চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। ব্রিক্সের কথা বলছি, ব্রিক্সের কথা, জি, যে ডলারকে আমরা কিভাবে প্রতিহত করব। অর্থাৎ এখানে আমাদের মনোভাবাপন্ন দেশগুলো যদি 5-6টা তো তারা আছে, বিশেষ করে যদি তারা সৌদি আরবকে নিয়ে আসতে পারে আর মধ্যপ্রাচ্যে কিছু রাষ্ট্রকে এখানে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ওই পেট্রো ডলারের যেই কেন্দ্রটা ছিল, বাণিজ্যিক কেন্দ্রটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, ওইটা কিন্তু ডেট শেষ হয়ে যাচ্ছে প্রায় অল্প কয়েকদিনের মধ্যে। তো সেক্ষেত্রে হবে কি, পুরো ডলার যদি মার খায়, অর্থাৎ পুঁজিবাদের আসলেই তো পুঁজি, সেই পুঁজি যদি মার খায় তাহলে কিন্তু আধিপত্য থাকবে না। ফলশ্রুতিতে ট্রাম্প কিন্তু যতটুকু না নিজের দিকে তাকাচ্ছে, অনেকে কিন্তু তাকে গালিগালাজ করে সমালোচনা করে, কিন্তু আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের কনটেক্সটে হি ইজ এ গ্রেট ন্যাশনালিস্ট। সে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখে, নিজের বিজনেসও দেখে, কিন্তু ওই যে পুঁজি, এই পুঁজিকে তিনি রক্ষা করতে চাচ্ছেন, যে আগে ফার্স্ট মার্কিন যুক্তরাষ্ট্র, পরে আমার ন্যাটো আবল তাবল যাই থাকুক। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে হয়তো বা একটু সংঘাত আসতে পারে চায়নার সাথে। এবং চায়না কিন্তু এত ডেভেলপ করেছে, সেটি কয়েকদিন আগে দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই বিজয় যে অনুষ্ঠানটা চায়না করলো, সেখানে কিন্তু ওপেনলি চীনের প্রেসিডেন্ট ঘোষণা করছে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে চীনকে পরাজিত করতে পারে। তাহলে আজকাল চীন আর আগের চীন কিন্তু এক না। তা ভারত এর আগে যতই কন্টেস্টে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে সামনে এনেছিল, তাতে ক্ষতিগ্রস্ত ভারত হয়েছে। ভারত যদি ওই সময় সংঘাতে না গিয়ে চায়নার সাথে আরও সহযোগিতামূলক কাজ করতে, তাহলে বাণিজ্যিক ক্ষেত্রে এবং তার বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে কিন্তু সুবিধাটা, আধিপত্যটা বাড়তে পারত। এবং সেই ক্ষেত্রে কিন্তু এত পিছনে পড়েছে ভারত, চায়নাকে এখন আর ধরা কষ্টকর হবে। বরঞ্চ এই অঞ্চলটিকে নিয়ে আমরা দেখব, বরং ভারত চায়নার বন্ধুত্ব বা চায়নার সহযোগিতা হারালো। এখন তো ভারত তো মার্কিন যুক্তরাষ্ট্র সেই শুল্ক তো সেই খাতির করেছে না। ট্রাম্প সাহেব আর একটা বড় কথা বলছে যে আমি অচিরে মোদির হাতে ভিক্ষার থালাটা দেবো। অর্থাৎ মোদি কিভাবে ভিক্ষা করতে হয়, ওই ভিক্ষার থালাটা নিয়ে সারা পৃথিবীতে মোদি ঘুরবে, এইটা আমি মোদির হাতে তুলে। ট্রাম্প সাহেব একসময় যে বন্ধু ছিল, নির্বাচনের সময় 4-5 বছর আগে, কি দুজনে গ্রেট ফ্রেন্ড মনে করত, কিন্তু পুঁজির ক্ষেত্রে পুঁজির কোনো বন্ধু নাই।
পুঁজি নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, তার পিতাকেও হত্যা করতে পারে। এমন একটা কথা আছে না যে ইন্ডিয়া নাকি আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন, এই জন্য বলছিল এই কথাটা, এটা সম্ভবত কিসিঞ্জার ভিয়েতনামের নেতা, ভিয়েতনাম, যিনি যুক্তরাষ্ট্রপন্থী ছিলেন ভিয়েতনাম যুদ্ধের সময়। আচ্ছা, আমি আলতাফ পারভেজ আপনাকে যদি জানতে চাই সেটা হলো যে এই প্রেক্ষাপটে নেপাল এখন তো শান্ত অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা করেছে, নির্বাচন হবে। এখন কোন দল আসে সেটা তো আমরা জানি না, কিন্তু আপনি একটা পার্টির নাম বলেছেন, প্রজাতন্ত্র পার্টি, যেটাকে তুলে ধরা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো নেপালে কি তাহলে রাজতন্ত্র ফিরে আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা কিছুটা আছে, কারণ এটা যদি ভোট হয়, ভোটে তো তারা আগের চেয়ে ভালো করবে, আবার নেপালে তরুণরাও ভোটে ভালো করবে। কিন্তু প্রশ্ন হলো যে পুরনো তিনটা দল প্রধান, এতদিনকার তিন প্রধান দল, তারা কি ভূমিকা রাখবে। আমি যেটা বলতে চাচ্ছি বারবার, সেটা হলো নেপালে ভোট হবে, গণঅভ্যুত্থান হয়েছে, ভোটও হবে এবং হয়তো সুন্দর ভোটই হবে, কিন্তু নেপালে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভবত আসবে না, টানাপোড়েনটা থাকবে। দেখুন, আমাদের এখানে গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের এখানেও একটা ভোট হবে, কিন্তু খুব শীঘ্রই মনে হচ্ছে না এখানে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। দেখুন, পাকিস্তানেও ভোট হয়েছে, কিন্তু কেউ বলবে না সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে। অর্থাৎ যদি আপনি উপর থেকে দেখেন, চীনের চারিদিকে এশিয়ার এই অঞ্চলে মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তানে এই অনেকগুলা অস্থিতিশীল ডট আমরা দেখতে পাবো। এগুলো আমাদের মনোযোগ দেওয়ার দরকার আছে। এই অস্থিতিশীলতা কিন্তু দীর্ঘমেয়াদী হচ্ছে। বাংলাদেশে কিন্তু 1 বছর আমরা পেরিয়ে গেছি, আমাদের কিন্তু নির্বাচিত সরকার নেই, স্থিতিশীলতা নেই। এবং নেপাল প্রবেশ করলো, শ্রীলঙ্কায়ও কিন্তু নির্বাচনের পরে কিছুটা স্থিতিশীল হয়েছে, কুইকলি ওরা নির্বাচন করে ফেলেছে, কিন্তু সেখানে তামিল এলাকায় আবারও সংকট দেখা দিচ্ছে। মিয়ানমারেও শান্তি নেই, আফগানিস্তানেও অর্থনৈতিকভাবে সংকটে আছে। আমি বলবো যে এই যে চিত্রটা এই অঞ্চলের, এইটা হলো দুর্ভাবনার ব্যাপার, যে এই অঞ্চলে রাজনৈতিক পরিবর্তনগুলো ঘটছে গণঅভ্যুত্থানের আদলে, সহিংস আদলে। আমরা উল্লাস করছি যে বড় ধরনের কিছু ঘটে গেছে, কিন্তু আগুনের মধ্যে বিপ্লব খোঁজার যে টেন্ডেন্সি আমাদের রয়েছে, আমার বলে এটা সতর্ক হওয়া উচিত যে এগুলা একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়। এগুলা কোনো ইতিবাচক রাষ্ট্রীয় রাজনীতিক প্রশাসনিক পুনর্গঠনের দিকে যাচ্ছে না, এবং এইটা মূলত ভূ রাজনৈতিক কারণ। জি, আপনি শেষ করবো, আপনি শেষ কথা আপনাকে শুনতে চাই। বিশেষ করে আপনি একটু বলছিলেন যে তরুণরা যখন পুরনো পন্থায় ফিরতে চায় বা এই যে ধর্মীয় রাষ্ট্র হিসাবে দেখতে চায় বা রাজতন্ত্রে ফিরতে চায়, হতাশার কারণে। কিন্তু যদি এটাই বাস্তবতা হয়, রাজনৈতিক দলগুলো যে ফেল করে, তাহলে নেপালে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে, কি মনে হয়? আমার মনে হয় যেটা হয়েছে একদম সত্যি কথাটা ঐতিহাসিকভাবে আমরা বলতে পারি, সেটা হলো যে যেই তরুণরা যারা গণতন্ত্রের স্বাদ পেয়েছে, তারা সাময়িকভাবে হয়তো বা চিন্তা চেতনা আসতে পারে আমাদের পুরাণটাই ভালো ছিল, কিন্তু পুরাণটা কিন্তু আর টেকবে না নেপালে। আজ কেন টেকবে না? এই যে বাক ব্যক্তির স্বাধীনতা, এই যে তারা সোশ্যাল মিডিয়াতে যেই সুযোগ সুবিধাগুলি পেয়েছে, যেটা ভোগ করতেছে, এটা কিন্তু রাজতন্ত্র আসতে তো আর পাবে না। ফলশ্রুতিতে হবে সাময়িকভাবে হয়তো বা অনেক কিছু আসতে পারে ভোটের মাধ্যমে, কিন্তু ওই যে কথাগুলো এখানে আলোচনা হলো, স্থিতিশীলতা আসতে সময় লাগবে। এবং সে সময়টা হচ্ছে বিশেষ করে অর্থনীতির উপর ভিত্তি করে কিন্তু পুঁজিবাদী রাজনীতি গড়ে ওঠে। যতদিন না পর্যন্ত বিশেষ করে আমরা ওয়ার্ল্ডেরটা বাদে দিই, এই সাউথ এশিয়াতে পুঁজির বিকাশ হবে, পুঁজিবাদী পন্থাটা শক্তিশালী রূপে ভিত্তি গাঁটতে না পারবে, ততদিন পর্যন্ত গণতন্ত্র এখানে কখনো শক্তিশালী রূপে দাঁড়াতে পারবে না। যেমন বাংলাদেশে পুঁজিপতির কথা বলে, এরা তো লুটেরা পুঁজিপতি। এখানে বড় বড় শিল্পেই তো পুঁজিপতি নেই। শিল্প প্রতিষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রগুলো পড়াশোনার পরে ওখানেই তো চাকরি করতে পারতো, কিন্তু কি করে তারা চাকরি করতে পারে না, বিদেশে পাড়ি দিয়ে টাকা পাঠায় দেশে। ওই গরিব কত কষ্ট করে টাকা পাঠায়, এখানে ওই আমরা কি করব, এই লুটেরা পুঁজিপতিরা টাকাগুলো চুরি করে আবার বিদেশে পাচার করে দেয়। তাহলে এটা তো কখনো গণতন্ত্র আনবে না। গণতন্ত্র আনতে হলে শক্তিশালী একটা পুঁজির
ভিত্তি স্থাপিত হতে হবে, যেটা নেপালে যেমন লাগবে, ভারতবর্ষে তেমন লাগবে, বাংলাদেশে লাগবে, পাকিস্তানে লাগবে। ভারতের টাটা বিড়ালা ডালমিয়া ছিল বিদায় কিন্তু হাঁটি হাঁটি পা করে গণতন্ত্র এখানে আসে। আবার আদানি যে কাজগুলো শুরু করেছে এর ফলশ্রুতিতে কিন্তু ওই বিদেশে টাকা পাচার করা, এর ফলে কিন্তু ব্যাহত হবে গণতন্ত্র। ওই যে ইয়াংরা যেই শ্রেণীর আন্দোলন করে তারা কিন্তু আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। যেমন করে শুরু হয়েছে কোথায়, বিহারে, শুরু হয়েছে আসামে, অন্য অন্য জায়গায় কিন্তু শুরু হয়েছে কি, তারাও চাচ্ছে এই বেকারত্ব থেকে আমরা মুক্তি চাই। তুমি 1.5 লক্ষ শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দিবা, প্রকাশ করেছো তুমি, এখন মাত্র 26,000-এ বিজ্ঞাপন দিচ্ছ, এটা হবে না। হাজার হাজার লোক নেমে গেছে। তো ফলশ্রুতিতে হবে কি, এই যে চোখ খুলে গেছে যে তরুণদের, এই চোখ কি তাড়াতাড়ি বন্ধ হবে, অন্ধ হবে, প্রলয় আসতে পারে, সেই প্রলয় থেকে আরও মহাপ্রলয় সৃষ্টি হতে পারে। কিন্তু কখনো আপনার ওপেন চোখ, খোলা চোখ কখনো বন্ধ হয় না।